এরকমও আছে যে বিবেকানন্দ বিভিন্ন জায়গায় চাকরির জন্য উমেদারি করেছেন, তখন বিএ পাশ করেছেন এবং যেটা বললাম যে রেজাল্ট খুব ভালো করেন, উনি ক্লাসে পড়া না পেরিয়ে রামকৃষ্ণ চিন্তা ভাবনা বলছে। ওসব লেখাপড়া কি বলবে, তার থেকে ধর্মের চিন্তা এগুলো যদি অল্প বয়স থেকে মাথায় ঢোকাতে পারিস, এগুলো একটু শিক্ষা ভাবনার সঙ্গে জড়িত। নমস্কার, সচেতনের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, সচেতন তার জন্মলগ্ন থেকেই সমাজে ঘটে চলা বিভিন্ন ঘটনার, যেগুলো ঘটে গেছে এবং যেগুলো বর্তমানে ঘটছে, সেগুলোর যুক্তি এবং তথ্য নির্ভর বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপিত করে। এছাড়াও বিশেষ বিশেষ মানুষদের সম্বন্ধেও আপনাদেরকে সচেতন করার, আপনাদের সামনে তাদের কথা, তাদের আদর্শের কথা, তাদের ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করে। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সমাজ গবেষক এবং প্রাবন্ধিক আশিস লাহিড়ী মহাশয়। তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আজকের এই পর্বে আমরা বিদ্যাসাগরের সঙ্গে স্বামী বিবেকানন্দ, যখনও তিনি স্বামী বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ দত্ত রয়েছেন। আমরা শুনেছি, অনেকেই আমরা জানি, পড়াশুনো করেছি যে বিদ্যাসাগর মহাশয় স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্তকে তার স্কুল থেকে বার করে দিচ্ছেন। এই ঘটনাটা কিন্তু বেশি মানুষ জানেন না। এইটা নিয়ে যদি আপনি একটুখানি আলোকপাত করেন। এইটা বেশ জটিল ব্যাপার। এইটা মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে যখন কলেজে পড়ছেন, ব্রজেন্দ্রনাথ শীলের যে স্মৃতিচারণ আছে, তিনি খুব যুক্তিবাদী মানুষ ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তিনি জন স্টুয়ার্ট মিলের দ্বারা লেখার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আচ্ছা। এবং কিন্তু ক্রমশই তিনি তার পারিবারিক অবস্থা, দারিদ্র, তার বাবার অকাল মৃত্যু, তার বাবা যথেষ্ট ধনী লোক ছিলেন কিন্তু যথেষ্ট খরচের লোকও ছিলেন, তখনকার দিনের লোকেরা যেরকম হতো। এবং তারপর তার পরিবারের অন্যরা, কাকারা তার সঙ্গে খুব সদ্ব্যবহার করেননি। বাবার মৃত্যুর পর তাদের আর্থিক অবস্থা একেবারেই খুবই খারাপ হয়ে পড়েছিল। এমন অবস্থা যে এক্ষুনি চাকরি না পেলেন। এরকমও আছে যে বিবেকানন্দ বিভিন্ন জায়গায় চাকরির জন্য উমেদারি করছেন। অত ব্রিলিয়েন্ট লোক, অত পরীক্ষার রেজাল্ট খুব যে ব্রিলিয়েন্ট ছিল তা নয়, কিন্তু মানুষটা তো অসাধারণ ছিল। ওই রকম পাণ্ডিত্য, ওই রকম গানের গলা, ওটাও তো একটা। তিনি সে সময় খুব অল্প লোক নিজে পাখওয়াজ বাজিয়ে ধ্রুপদ গাইতো, বিবেকানন্দ তাদের মধ্যে একজন। এত এরকম গুণী মানুষ, কিন্তু আর্থিক কষ্টে একেবারে জর্জরিত, যেরকম হয় আমরা জানি, এরকম এখনো হয় অনেকে। তো সেই সময় তার ওই যোগাযোগটা হয় শ্রীরামকৃষ্ণর সঙ্গে, এবং সেখানেও তিনি এইসব কথা বলেন। কিন্তু তারপর শ্রীরামকৃষ্ণর ব্যক্তিত্ব তাকে এমন ভাবে প্রভাবিত করে, তখন তার মনে হয় একদিকে তার এই চাকরি না পাওয়া, জীবনে ব্যর্থতার হতাশা, অন্যদিকে যেন মনে হচ্ছে যে যুক্তিবাদ দিয়ে তো আমি কোনো তল দেখতে পাচ্ছি না, যুক্তিবাদ দিয়ে তো আমি আমার সমস্যার সমাধান করতে পারছি না। সুতরাং এখানে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন যে একটা বৃহত্তর মহত্তর কিছু আছে, যে সেইটা তুই যদি আভাস পাস তাহলে দেখবি তোর জীবন বদলে যাবে। এটা অনেকেই প্রভাবিত করে, এই সাজেশন বিবেকানন্দকেও করেছিল। কিন্তু তাই বলে উনি যখন শ্রীরামকৃষ্ণ শিষ্যত্ব নিচ্ছেন, তখন তার দারিদ্র কিন্তু কাটেনি। তখন কি তিনি স্কুলে পড়াচ্ছেন? আমি বলছি, তখন তিনি খুঁজছেন চাকরি। আচ্ছা। তখন কথা হলো যে এটা এর মধ্যে আছে, শ্রীরামকৃষ্ণ কথামৃতর মধ্যেই আছে, যে একদিন বসে বসে হচ্ছে যে শ্রীম খুব চেষ্টা করতেন ওর জন্য একটা চাকরি দেখে। ছেলেটা এত কষ্টে আছে, আর অত্যন্ত সৎ লোক, তেজি মানুষ ছিলেন। তো তাকে কিন্তু একটা চাকরি, বিবেকানন্দ নিজেই বলছেন যে একটা চাকরি পেয়েছি কোন এক জমিদারের, গয়া না কোথায় জমিদারের, তার নায়েব নাইরমি হতে হবে, ভাবছি সেটা নিয়েই চলে যাব। সেটা হলে কিন্তু উনি যে সাধনা করছেন সেখান থেকে সরে যেতেন। কিন্তু উনি এমনই অবস্থা প্রায় ঠিক করে ফেলেছিলেন। সেই সময় খবর পাওয়া যায় যে বিদ্যাসাগর মশাই আর ওই মেট্রোপলিটন স্কুলের বউবাজার ব্রাঞ্চের জন্য শিক্ষক খুঁজছেন।
আর মহেন্দ্রনাথ গুপ্ত তো ওর ওখানে মেট্রোপলিটনে কাজ করতেন, শ্যামপুকুরের হেডমাস্টার ছিলেন। আর মহেন্দ্রনাথ দত্ত নিজে খুব পণ্ডিত মানুষ, উনি ওকে বিদ্যাসাগর পছন্দও করতেন, পরে বিচ্ছেদ হয়েছিল। তো উনি বিদ্যাসাগরকে গিয়ে বলেন যে এরকম একটা খুব ব্রাইট ছেলে আছে, তো বিদ্যাসাগর সঙ্গে বোধহয় একদিন কথাও বলেন। তো বলে হ্যাঁ খুব ভালো লাগে, ঠিক আছে পড়াও। তো না পড়ার কি আছে, ওখানে তো ক্লাস 6, 7, 8 পড়াবেন। আর উনি তখন বিএ পাশ করেছেন, এবং যেটা বললাম যে রেজাল্ট খুব ভালো করেন, কারণ ওর পড়ার ঝোঁকটা ছিল পড়ার বইয়ের বাইরে, টেক্সট বইয়ের বাইরে। অবাধ পড়তেন, কিন্তু টেক্সট বইয়ের এতে খুব বেশি পড়তেন না, ওই জন্য নম্বর খুব পেতেন না। কিন্তু সৃজনশীল লিখেছেন, অসাধারণ পণ্ডিত ছিলেন। তো কাজী বিবেকানন্দ পড়াবেন তো খুব ভালো কথা, খুবই ভালো পড়াবেন সবাই আশা করছে। কিন্তু দেখা গেল তখন তিনি শিষ্যত্ব নিয়েছেন, তখন তার মাথায় ওই রামকৃষ্ণর ভাবধারা প্রচন্ড ভাবে মানে প্রভাব পড়ছে। ক্লাসে তিনি যে ক্লাসের পড়া না পড়িয়ে তিনি ওই ভাবধারা প্রচার করতে লাগলেন। আচ্ছা, এখন বিদ্যাসাগরের আবার এই জায়গাটা, উনি এত রিজিড ছিলেন, এর আগেও এরকম ঘটনা ঘটেছে, এর পরেও ঘটেছে। উনি ক্লাসের বাইরে থেকে, মেট্রোপলিটন কলেজ যখন হয়েছে তখন উনি ক্লাসের বাইরে থেকে শুনতেন। ক্ষুদিরাম দাস ও ছাত্র, যার নামে কলেজ আছে, তিনি বলছেন যে আমি একদিন ক্লাসে এরকম পড়াচ্ছি, খুব চিৎকার করে করে বলছি, কারণ অনেক ছেলে সব। হঠাৎ দেখি বিদ্যাসাগর মশাই ক্লাসে সোজা ঢুকে আমার দিকে, পড়াচ্ছ না দাবড়ি দিচ্ছ, ঠিক এই ভাষায়, ওরকম করে পড়ায় নাকি, কেউ শুনবে তোমার কথা? বিদ্যাসাগর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে শুনছিলেন। তারপর শুধু তাই নয়, ওর ইনস্ট্রাকশন ছিল যে প্রতি ক্লাসের 2-3টে করে ভালো ছেলে তাদের বিদ্যাসাগরের বাড়িতে পাঠাতে। আচ্ছা, হ্যাঁ, এবং তাদের উনি মিষ্টি টিষ্টি খাওয়াতেন, খাটিয়ে বলতো কিরকম হচ্ছে, কার পড়া ভালো লাগে, কার পড়া ভালো লাগে না, কোন মাস্টারমশাই কিরকম, এসব খোঁজ খবর নিতেন। এগুলো কলেজের কথা বলছি। এটা বলছি এই জন্য ওর অ্যাটিটিউডটা ছিল, যে শিক্ষা যেটা, এটা ওর কাছে প্রায়োরিটি 1 নম্বর। তুমি ক্লাসের বাইরে যা খুশি প্রচার করো, ক্লাসে যখন আছো তোমাকে এই পড়াটা শেখানো হচ্ছে তোমার 1 নম্বর কাজ। এইখানে ওই যে গাফিলতি, যে ক্রমশ রিপোর্ট আসছে যে উনি ক্লাসে অন্য জিনিস বলছেন, খুবই ভালো বলেন, দারুণ ব্যক্তিত্ব, পণ্ডিত মানুষ, কিন্তু ক্লাসে উনি ক্লাসের পড়া না পেরিয়ে ওই রামকৃষ্ণ চিন্তা ভাবনা বলছেন। এটা 2-4 দিন হতে হতে, এটা এইটুকু আন্দাজ করে নেওয়া যায়, 2-4 দিন হতে হতে এই বোধহয় এটা একটা রিপোর্ট আকারে আসে। এবং তখন বিবেকানন্দ, তখন ওই যে ওর যে সেক্রেটারি, যে সন্তোষ অধিকারী, এখানে আবার একটা অন্য ব্যাখ্যা আছে, যে ওই অধিকারী যিনি বিদ্যাসাগরের জামাই, যাকে উনি পরে সরিয়ে দিয়েছিলেন, তিনি আবার বিবেকানন্দকে খুব পছন্দ করেননি, এরকম একটা প্রচার আছে একটা, যে ফলে এটা হতে পারে তিনি হয়তো একটু অতিরঞ্জিত করেই বলেছিলেন, এটাও সম্ভব। কিন্তু ঘটনাটা তো ঠিক, যে এটা বিবেকানন্দ চরিত্র থেকেও বোঝা যায়, তিনি ওইসব পড়াশোনাকে গুরুত্ব দিতেন না। কিন্তু পরে বলেছিল ওইসব লেখাপড়ার কি মূল্য, তার থেকে ধর্মের চিন্তা, এইগুলো যদি অল্প বয়স থেকে মাথায় ঢোকাতে পারিস, এইগুলো একটু শিক্ষা ভাবনার সঙ্গে জড়িত। কাজে এটা আমরা বুঝতে পারি যে ক্লাসে উনি না পড়িয়ে, সিলেবাস না পড়িয়ে, বিষয়টা না পড়িয়ে এইসব, সেইটার জন্য বিদ্যাসাগর, এটা উনি শুধু নিতে পারেননি নরেন্দ্রনাথ দত্ত বলে নন, এটা উনি অনেকের ক্ষেত্রে করেছেন, অনেকের ক্ষেত্রেই করেছেন। এবং উনি তো বাইরে দাঁড়িয়ে থাকতেন, কটার সময় কি আসছে। ওর সঙ্গে কিন্তু পরে মহেন্দ্রনাথ গুপ্তরও ঠিক এই নিয়েই লাগলো। শ্যামপুকুর স্কুলের রেজাল্ট এত খারাপ হলো, স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে আগে যেখানে 62 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 60 জন পাস করছে, তার মধ্যে 50 জন ফার্স্ট ডিভিশন। পরে দেখা যাচ্ছে 62 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে ফেল করছে 30 জন, যেটা আগে 2 জন। মহেন্দ্র গুপ্ত ওই ভাবধারার প্রতি আনুগত্য এবং সেটার প্রচার, হ্যাঁ উনি তো নিজেই বলেছেন, মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমহ যিনি, তিনি ডেকে বলছেন, বিদ্যাসাগর মশাই ডেকে আমাকে জিজ্ঞাসা করলেন যে রেজাল্ট এইভাবে খারাপ হচ্ছে কেন, স্কুলের গভর্নিং বডি তো এটা করারই কথা, তো উনি তো গভর্নিং বডিরই সমান, যে একাই দেখতেন, তুমি জিজ্ঞাসা করছে এত খারাপ হচ্ছে কেন। তো তখন উনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন উনিই বলছেন যে রেজাল্টটা ভালো হবে কি করে, তুমি তো অর্ধেক সময় ওখানে পড়ে থাকো। কিছুটা দক্ষিণেশ্বরে, আর কিছুটা ওই সময় রামকৃষ্ণ অসুস্থ বলে উনি শ্যামপুকুরে এখানে বাড়িতে থাকতেন, সেখানে চলে যেতেন। এমনও আছে, এটাও অন রেকর্ড, যে উনি ক্লাসের ছাত্রদের ধরে ধরে, যেসব ছাত্রদের মনে হতো একটু অন্যরকম, একটু বুদ্ধিশুদ্ধি বেশি, তাদের ধরে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে যেতেন।
আচ্ছা, এটাও বিদ্যাসাগরের কাছে রিপোর্ট ছিল। আচ্ছা, ফলে ওকে তো ছেলে ধরা মাস্টার বলতো, উনি নিজেই বলেছেন আমাকে তো ছেলে ধরা মাস্টার বলতো। আমি স্কুল থেকে ছাত্র ধরে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে মহেন্দ্রলাল সম্বন্ধে এই মহেন্দ্রনাথ গুপ্তর সঙ্গে এই জায়গায় লেগেছিল, অন্য কোনো কারণে না। মহেন্দ্রনাথ গুপ্ত শুধু মহেন্দ্রলাল গুপ্ত মানে শুধু রবীন্দ্রনাথ দত্ত নয়, মহেন্দ্রলাল গুপ্তর সঙ্গেও একই রকম। এমন কি শুনলে অবাক হবেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, অত বড়, উনি তো মেট্রোপলিটন কলেজে ইংরেজি পড়াতেন। আচ্ছা, ওকে পড়ানো নিয়ে নয়, কিন্তু বোধহয় ওই ক্লাসে নিয়মিত আসা নিয়ে তার সঙ্গেও লেগেছিল। বিদ্যাসাগর ওই জায়গায় আপোষ নেই। শিক্ষাটা হচ্ছে এমন একটা জিনিস, আর ওর তো একটা চ্যালেঞ্জ, বিশেষ করে যখন মেট্রোপলিটন কলেজ করছেন, যে এটা স্বদেশী কলেজ, এখানে একটাও ইংরেজ শিক্ষক নেই, কিন্তু আমরা এর কোয়ালিটিটাকে একদম ক্যালকাটা ইউনিভার্সিটির টপে নিয়ে যাব। বিদ্যাসাগর কলেজে এত উন্নত হয়েছিল তো এই জন্যে। হ্যাঁ, তারই একরোখা মনোভাবই বলুন, আর তারই ওই মনোভাবটার জন্যই। কিন্তু ওইটা যিনিই করবেন তিনি তাকে সরিয়ে দেবেন, শিক্ষাটা তার কাছে মানে এর থেকে আর কি ওনার চারিত্রিক যে দৃঢ়তা সেটা মানে দারুণ ভাবে প্রমাণিত। এবং আমি যে বললাম না যে উনি যে পরিবারের মধ্যেও অপ্রিয় হয়েছিলেন, এটা এই কারণে যে তার নিজের জামাই সেই কলেজের কাজে তার গাফিলতি, এমনকি টাকা পয়সার এদিক ওদিক, তিনি নিজের জামাইকে ছাড়িয়ে দিচ্ছেন মেয়ের কষ্ট হবে জেনেও। কাজে তিনি মানুষটা এরকম ছিলেন, তার কোনো বিদ্বেষ ছিল না নরেন্দ্রনাথের প্রতি। শিক্ষায় গাফিলতি উনি সহ্য করতেন না। তবে এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো যে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে পড়ানোর যে কাজ, সেই কাজটা নরেন্দ্রনাথ দত্ত যেভাবে করা উচিত সেভাবে না করতে পারার কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করেন কিংবা চলে যেতে বলেন, যেটাই ঘটে থাকুক। এবং এরকম তিনি অন্যদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করেছেন। এই বিষয়গুলো সম্বন্ধে আরো যদি আপনারা জানতে চান এবং বুঝতে চান এই বিষয়গুলো কি ঘটনা, তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদের মতো করে পড়াশোনা করে সেগুলোকে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা শুধুমাত্র আপনাদের কাছে এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের এই উপস্থাপনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন এবং সচেতনের পাশে থাকুন।